আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান আরোগ্য নিকেতনে। আমি আছি ডক্টর মোহাম্মদ মমিনুল ইসলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চোখের বিভিন্ন জটিলতা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের দুইজন স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ। আসুন তাদের সাথে পরিচয় হয়ে নিই। আমার সাথে আছেন প্রফেসর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর কামরুল হাসান, কনসালটেন্ট এবং সিইও অ্যারিস্টো আই হসপিটাল। আমাদের সাথে আরও উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নাজবুন নাহার, বিভাগীয় প্রধান রেটিনা বিভাগ, লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর কামরুল স্যার, আপনাকে প্রথম কোশ্চেনটা করতে চাচ্ছি। স্যার, আমাদের চোখের বিভিন্ন রোগ এবং জটিলতা নিয়ে আজকে আমাদের যে সেশনটা, আমাদের চোখে সাধারণত কমন কী রোগ সাধারণত আমরা পেয়ে থাকি? ধন্যবাদ। আমাদের আসলে সবচেয়ে বেশি কমন যেটা রোগ সেটা হচ্ছে চোখের পাওয়ারের সমস্যা। সেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত চোখের পাওয়ারটা একেবারে কমন। একজন চক্ষু চিকিৎসক হিসাবে আমরা যদি যে কয়জন রোগী দেখি তার মধ্যে বেশিরভাগ রোগী দেখা যায় চোখের পাওয়ারের সমস্যা নিয়ে আসছে। এটা হচ্ছে একটা সাধারণ সমস্যা। আর এছাড়া চোখের কিছু বিশেষ সমস্যা আছে, যেটা হচ্ছে গ্লুকোমা, তারপরে রেটিনার সমস্যা, তারপরে একটু বয়স্ক লোকদের জন্য আর একটা কমন সমস্যা সেটা হচ্ছে চোখের ছানি পড়া। সাধারণত মোটা দাগে আমরা এইগুলোই বলতে পারি চোখের সাথে আমাদের মাঝে চোখের পানি পড়াও নিয়ে আমাদের পানি পড়াও সমস্যা আছে। তারপরে চোখের কোনো ইনফেকশন হতে পারে, চোখের কোনো আঘাত হতে পারে। আরেকটা যেটা হচ্ছে বিভিন্ন সিজনাল কিছু চোখের রোগ আছে, যেটা আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে চোখ ওঠা রোগ। এটাও একটা কমন, বিশেষ কিছু সিজনে এটা আমাদের দেশে খুবই বেশি দেখা যায়। এই মোটা দাগে এইভাবেই ভাগ করা যাচ্ছে। ডক্টর নাজমুন নাহার, আপনি একটু বলবেন যে রিফ্রেক্টিভ এরর, যেটা চোখের পাওয়ারের যে সমস্যাটা নিয়ে স্যার বললেন, যে এটার সাথে আপনি কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন কিনা? যে আমাদের রিফ্রেক্টিভ এরর যখন হয় সেটাতে একটা চিকিৎসা আছে, ওটার আর কোনো কিছু অ্যাড করতে চান কি? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। স্যার যেগুলো বলছে সেগুলো তো খুবই একটা সঠিক কথা যে আমরা আসলে এই রোগগুলিই পাই। আমি শুধু একটা জিনিস বিশেষভাবে বলতে চাই যে যে রিফ্র্যাক্টিভ এরর অর্থাৎ চোখের পাওয়ারের সমস্যা, এটা কিন্তু বাচ্চাদেরও হয়। এবং বড়রা হলে যেটা হয় যে তারা কমপ্লেইন করে যে আমি দেখছি না, কাছে দেখছি না বা দূরে দেখছি না। তখন আমাদের তাদের এই রিফ্র্যাক্টিভ এররটা মেজার করে চশমা দেওয়াটা সহজ হয়। কিন্তু একটা ছোট বাচ্চা যার বয়স 3-4, সে কিন্তু এই কথাটা বলতে পারে না, কিন্তু তাদেরও হয়। এবং তাদের জন্য এটা আরও অনেক গুরুত্বপূর্ণ, কেননা আমরা যদি সেই মুহূর্তে তাদেরকে চশমার পাওয়ার লাগে কিন্তু দিচ্ছি না, তাহলে কিন্তু তাদের চোখে এমব্লায়োপিয়া হয়ে যেতে পারে। তো আমরা কেমন করে বুঝবো যে বাচ্চার আসলে চোখের পাওয়ার লাগে? এটা খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আমার মা বাবাকে খুবই সচেতন হতে হবে যে বাচ্চা কি খুব কাছে থেকে টিভি দেখছে, বাচ্চা কি খুব কাছে নিয়ে তার ডিভাইস দেখছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। যদি এরকম হয় অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে আসতে হবে। আরেকটা জিনিস হচ্ছে রুটিনলি আমার মনে হয় বাচ্চা যখন স্কুলে যাবে, 3-4 বছর বয়সে সে প্লে গ্রুপ বা নার্সারিতে ভর্তি হবে, তার আগে অবশ্যই বাচ্চাকে একবার তার চোখ পরীক্ষা করে নেওয়া উচিত যে এই বাচ্চাটির আসলে কোনো ধরনের রিফ্র্যাক্টিভ এরর আছে কি না। থাকলে অবশ্যই তার উপযুক্ত যেই পাওয়ারটা লাগে সেটা তাকে দিতে হবে, এবং তাহলে তার চোখের দৃষ্টি ভালো থাকবে। চোখের পাওয়ারের সমস্যা হলো সেটা চশমা দিতে হবে। এই চশমাটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে পরীক্ষা করার যেই নিয়মগুলো, সেটা কি বড়দের মতন একই রকম কিনা? না, ওইটা আসলে বড়দের মতো সমান নাই। কারণ ওই বাচ্চাদের সবচেয়ে বড় লিমিটেশন যেটা বা সীমাবদ্ধতা যেটা, সেটা হচ্ছে একজন বড় অ্যাডাল্ট পার্সনকে আমরা যেভাবে পরীক্ষা করতে পারি বাচ্চাদেরকে সেভাবে পরীক্ষা করতে পারি না। এটা হচ্ছে একটা লিমিটেশনস। আর দ্বিতীয় লিমিটেশনস হচ্ছে বাচ্চাদের রিফ্র্যাক্টিভ এররের কিছু হিডেন অংশ থাকে, আমরা ল্যাটেন্ট বলি। তো ওইগুলি মেজার করার জন্য অন্যভাবে রিফ্র্যাকশন করতে হয় আর কি। এবং বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে বাচ্চার বয়স যদি সাধারণত আর কি মোটা দাগে 8 বছরের নিচে হয়, তাহলে রিফ্র্যাকশন প্রসিজিওরটা একটু আলাদা। ওকে চোখে ঔষধ দিয়ে ওর চোখের মণি বড় করে, এটা হলো আমরা কমনলি বলি, আসলে তার অ্যাকোমোডেশনটাকে ফ্রিজ করে তারপরে তার পাওয়ারটা মেজার করতে হয়। এবং মেজার করার পরে ওই দিনই কিন্তু আবার চোখের পাওয়ারটা দেওয়া যায় না। এটা হচ্ছে তখন আমরা যেটা বের করি সেটা হচ্ছে অবজেক্টিভ। আর পরবর্তীতে তাকে 2 দিন বা 3 দিন পরে আবার আমরা আসতে বলি, তখন আমরা যেটা দিই সেটা হচ্ছে সাবজেক্টিভ। এই দুটোর কম্বিনেশন করে সাধারণত
আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা চশমা দিয়ে থাকেন বাচ্চাদেরকে। তবে এখানে একটা খুবই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আজকালকার দিনে আসলে এই 2 বার আসাটা অনেক পারেন না, কমপ্লায়েন্সটা অতটা নিশ্চিত হতে পারেন না, কারণ ওই ঔষধটা দেওয়ার পরে বাচ্চাটা কিন্তু ঘোলা দেখে। হ্যাঁ, তার ডে টু ডে অ্যাক্টিভিটিসে তাকে কিন্তু মনিটর করতে হয়, তাকে ভালোভাবে কাউন্সিল করতে হয় প্যারেন্টসকে, যে আমি যে এই ঔষধ দিয়ে দিলাম এরপর কিন্তু ও ঘোলা দেখবে, ওকে খেলতে যাওয়া, স্কুলে যাওয়া, এই সময়কে মনিটর করতে হবে। এই জিনিসটা অনেকে অত নিখুঁতভাবে কমপ্লায়েন্স করতে পারেন না। সেক্ষেত্রে ইদানিং আমরা যে সেম ডেতে করা যায় এরকম কিছু মেডিসিন আছে, সেই মেডিসিন দিয়ে সেম ডেতেই আমরা করি, 3 বার বা 4 বার ঔষধ দিয়ে প্রায় ঘন্টাখানেক বসে অপেক্ষা করে তারপরে দেই। কিন্তু আইডিয়াল প্রেসক্রিপশনটা কিন্তু ওই দিন না দেওয়াই ভালো, পরে আরেকদিন এসে চশমাটা নেওয়া ভালো। এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। প্রফেসর নাজমুল নাহার, আপনাকে একটি কোশ্চেন করতে যাচ্ছি, সেটা হলো যে বাচ্চাদের যখন চশমা দিয়েও পাওয়ার ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা কি ধরনের চিন্তা ভাবনা করতে পারি? অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাকে চশমা দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও সে সুবিধাবাদ দেখতে পাচ্ছে না, এটার কারণ কি হতে পারে? সেটাই খুব ইম্পর্টেন্ট, যে বাচ্চার নির্ভর করছে আসলে বাচ্চাটা আমার কাছে কখন এসে পৌঁছলো। বাচ্চাকে যদি আসলে তার চোখের পাওয়ারের কারণেই সে চোখে না দেখে, সে যদি সময় মতো না আসে, অনেক ডিলেই করে আসে, সেক্ষেত্রে বুঝতে হবে যে বাচ্চাটার হয়তো অলরেডি এমপ্লয়েপিয়া হয়ে গেছে, মানে অলস চোখ হয়ে গেছে। এটা একটা জিনিস। কিন্তু আমরা যেটা করি যে অবশ্যই একটা বাচ্চা আসলে তার চশমা পরীক্ষার সাথে সাথে বাচ্চার চোখের ভিতরে, চোখের রেটিনাতে, চোখের লেন্সে, চোখের কর্নিয়াতে আর কোনো সমস্যা আছে কিনা এগুলো কিন্তু একটু পরীক্ষা করি। এবং সে কারণে আমরা চোখে যে স্যার যেরকম বলে চোখের আমরা মনি বড় করি, সেরকম করে চোখের রেটিনাটা চেক করতে হয়। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় বা কোনো বাচ্চা জন্মগত কোনো ত্রুটি নিয়ে আসতে পারেন। যেমন ধরেন হতে পারে যে কোরিরেটিনাল কোলোবোমা একটা জন্মগত ত্রুটি, সে কারণে সে কম দেখতে পারে, আমরা হয়তো এটা জানলামই না যে তার চোখের এটা হতে পারে। জন্মগত কোনো মায়ের পেট থেকে সে কোনো ইনফেকশন নিয়ে আসলো, হতে পারে যে তার টক্সোপ্লাজমা, চোখের রেটিনার মাঝখানে একটা ক্ষত হয়ে আছে, হতে পারে তার কোনো ধরনের সে অনেক বেশি মায়োপিক, কনজেনিটাল মায়োপিয়া নিয়ে আসলো, যে সে তার জন্মগতই অনেক বেশি পাওয়ার নিয়ে সে জন্মগ্রহণ করেছে, চশমা তাকে টাইমলি দেওয়া হয়নি, সে পরে কম দেখছে। হতে পারে রেটিনার অন্য কোনো অসুখ, ডিস্কের কোনো সমস্যা, হতে পারে তার ক্যাটারেক্ট, ছানি পড়ে গেছে, আমরা হয়তো হ্যাঁ কনজেনিটাল ছানি, জন্মগত ছানি, অথবা একটু ডেভেলপমেন্টাল ক্যাটারেক্ট আমরা যেটা বলি, ডেভেলপমেন্টাল ছানি। এই সমস্ত কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি ওকে সঠিকভাবে পরীক্ষা না করি এগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। সুতরাং আমাদের দেখতে হবে। ধন্যবাদ। অনেক সময় দেখা যাচ্ছে যে কম বয়সে অনেকে চশমা পরে, অনেক দেখা যাচ্ছে -3, 4, 5 এই ধরনের পাওয়ার নিয়ে আসে। এইসব রোগীরা অনেক সময় চশমা পড়তে চায় না, এদের জন্য কি কোনো অন্যরকম কোনো ব্যবস্থা আছে কি না? যেহেতু আপনি রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে কাজ করেন, সেজন্য আপনি কি প্রশ্নটা করতে যাচ্ছিলাম। আসলে রিফ্র্যাক্টিভ সার্জারি একটা মানে বিস্ময়কর আবিষ্কার বলতে হবে। আগে এই যে কোনো চোখের পাওয়ার জনিত সমস্যার জন্য চশমাই ছিল একমাত্র সমাধান। আর তারপরে একটা পর্যায়ে এসে কন্ট্যাক্ট লেন্স হলো, যেটা আমরা অনেকে দেখেছি, অনেকে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন বিশেষ করে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য অথবা কোনো একটা পার্টিকুলার পারফরমেন্স করার জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। সো এর পরে এসছে রিফ্র্যাক্টিভ সার্জারি। কিন্তু আমরা সাধারণত, যদিও এটা নিষিদ্ধ না, কিন্তু সাধারণত কন্ট্যাক্ট লেন্সটা একটু ডিসকারেজ করি। কেন ডিসকারেজ করি? কারণ এই কন্ট্যাক্ট লেন্সটা ব্যবহার করার কিছু নিয়ম কানুন আছে। ব্যাপারটা অনেকটা এরকম, আমি নতুন একটা শার্ট যদি কিনি, ওই শার্টটা আমি প্রথম দিন যেরকম যত্ন করব, ওই শার্টটা যদি 6 মাস পরে পরতে যাই আমি কিন্তু ওইভাবে যত্ন করব না। কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরায় কিন্তু আপনি প্রথম দিন যেভাবে যত্ন করবেন, আপনি যদি 5 বছর পরেও কন্ট্যাক্ট লেন্স পরেন, আপনাকে একই রকম যত্ন করতে হবে। কারণ এইটা পরা, এটা খোলা, এটা মেনটেনেন্স, এই 3টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কোনো এক জায়গায় যদি আমার ঘাটতি হয়, আমরা অনেক সময় এরকম করতে পারে, ইনফেকশন হতে পারে, কন্ট্যাক্ট লেন্স রিলেটেড অনেক সময় লাল, ব্যথা, প্রদাহ এগুলি হতে পারে। সো এরপরে আসলো রিফ্র্যাক্টিভ সার্জারি। কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারির একটা লিমিটেশনস আছে। এটা সাধারণত বিশ্বব্যাপী অ্যাকসেপ্টেড একটা জিনিস, সেটা হচ্ছে এটা সাধারণত 18 বছরের আগে করা হয় না। কেন করা হয় না?
কারণ হচ্ছে যে আপনি খেয়াল করে থাকবেন যে একটা বাচ্চা একটা পেশেন্ট আসলো, তার বয়স 12 বছর, তার একটা আপনি চোখের চেক করে পাওয়ার দিলেন, আপনি তাকে ফলো আপ করতে বললেন 6 মাস বা 1 বছর পরে, আপনি দেখবেন যে তার হয়তো একটু পাওয়ার চেঞ্জ হয়ে থাকতে পারে। আবার 1 বছর পরে আসলো, আবার একটু চেঞ্জ হয়ে থাকতে পারে। একেবারে 100% চেঞ্জ হবেই এমন কোনো কথা নাই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে একটু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জটা একটা অ্যাকসেপ্টেবল এজ লিমিট হচ্ছে আফটার 18, সাধারণত এটা মোটামুটি, যদিও আমরা অন গ্রাউন্ড ইভেন 19-20 ইয়ার্সেও চেঞ্জ পাই, কিন্তু বিশ্বব্যাপী একটা অ্যাকসেপ্টেড রেঞ্জ হচ্ছে 18 ইয়ার্স। সেই 18 ইয়ার্সের পরে সাধারণত এই রিফ্র্যাক্টিভ সার্জারি করা হয়, এবং এই রিফ্র্যাক্টিভ সার্জারির অনেকগুলি ভ্যারাইটিস আছে, যেটা নিয়ে আপনার কাছে আবার আসবো। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় রোগীদের বাবা মাদের কোশ্চেন যে ডাক্তার সাহেব আমরা তো তাকে চশমা দিলাম, এই চশমাটা কি কতদিন পর পর চেঞ্জ করতে হবে, এই পাওয়ারটা আর বাড়বে কি না, বাড়লে না বাড়ার কি আমাদের সতর্কতা, এই ধরনের কিছু কোশ্চেন প্যারেন্টসদের থাকে। তা এই ধরনের কোশ্চেনগুলো যখন আসে সেই সবের অ্যান্সার কি হতে পারে? যেটা দেখি যে বাবা মা চায় চশমা দিলে কি পরে তার চোখের পাওয়ারটা চলে যাবে, এই পাওয়ারটা কি ঠিক হয়ে যাবে, তাকে কি রেগুলার চশমা পড়তে হবে, নাকি একবার চশমা ধরলে সারা জীবন পড়তে হবে, এই ধরনের কোয়েশ্চেন প্যারেন্টসরা খুবই করেন। অনেক সময় বলে খাওয়া দাওয়ার কোনো পরিবর্তন আসবে কিনা, আসলে চশমা না পরে থাকতে পারবে কিনা। কারণ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু সেন্সিটিভ, যে কোনো প্যারেন্টসই কেন জানি চায় না যে তার বাচ্চাটা চশমা পড়ুক, চশমা না পরে থাকাটাই উনি বেশি পছন্দ করেন। ইভেন বলবেন না ঠিক আছে চশমা এখনই পড়বে, এত ছোট বয়সে নষ্ট হয়ে গেল, চোখ তো গেল, এরকম একটা ব্যাপার। আসলে এখানে প্যারেন্টসদেরকে কাউন্সেলিং করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিষয়টা, আমি যে কথাটা তাদেরকে বলি সেটা হচ্ছে আপনার বা আমার বাচ্চা চোখে 6-6 দেখে কিনা বা দেখবে কিনা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কতটুকু পাওয়ার পরে সে 6-6 ভিশন দেখছে, 6-6 মিনস নর্মাল ভিশন, সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার এই 6-6 ভিশনটাকে মেনটেন করা। তার মানে হচ্ছে ছোটবেলায় একটা পাওয়ারের চশমা পরে 6-6 দেখছে সে, এবং কিছুদিন পরে হতে পারে তার বয়সের সাথে সাথে তার এই পাওয়ারটা আরেকটু বেড়ে গেল। স্যার যেমন বলছিলেন যে 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত একটা চান্স থাকে এই রিফ্র্যাক্টিভ এররটা চেঞ্জ হওয়া, কাজে ওই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, এবং যেই পাওয়ারটাই তার চোখে উপযুক্ত সঠিক পাওয়ার, ওই পাওয়ারটাই দিতে হবে, সেইটা দিনে দিনে বাড়ুক বা কমুক। আসল কথা হচ্ছে তার দৃষ্টি আমাকে 6-6 মেনটেন করাটাই আমার মূল লক্ষ্য। এর জন্য আমাদের 6 মাস পর পর যদি চেক করতে হয়, 6 মাস পরে পরে চেক 3 মাস পর যদি হয় 3 মাস পরে চেক করতে হবে। কিন্তু প্যারেন্টসরা যদি মনে করেন যে কিছুদিন পরে চশমাটা আমরা বাদ দিতে পারবো কিনা, সেটা আসলে সময়ই বলে দিবে যে তার পাওয়ারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি তিনি না পড়ান বাচ্চাকে, তাহলে কি ক্ষতি হবে, এই কথাটা প্যারেন্টসকে খুব ভালোভাবে বোঝাতে হবে যে আমরা যদি সঠিক সময়ে চশমাটা রেগুলারলি বাচ্চাকে পড়তে না দেই, না পড়াই, তাহলে বাচ্চাটা আসলে দৃষ্টিহীনতায় ভুগবে, তার চোখটা অলস হয়ে যাবে, তার 6-6 ভিশনটা থাকবে না, বাচ্চাটা এমব্লায়োপিক হয়ে যাবে, তখন বড় হয়ে চশমা দিয়েও আর বাচ্চাটা ভালো দেখবে না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাচ্চার চোখের পাওয়ারের প্রয়োজন হলে সঠিক পাওয়ারটা রেগুলারলি তাকে পড়তেই হবে। এটা হচ্ছে প্যারেন্টসদের জন্য মেসেজ। একটা বিরতি নিব, বিরতির পরে আবার আসছি। স্যার আপনি বলছিলেন যে রিফ্র্যাক্টিভ সার্জারি, অনেক ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি আছে, এই সম্পর্কে আমি একটু জানতে চাই। রিফ্র্যাক্টিভ সার্জারি কি ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি বাংলাদেশে এখন চালু আছে? এই মুহূর্তে বেসিক্যালি রিফ্র্যাক্টিভ সার্জারির যতগুলি মডিউলস সারা ওয়ার্ল্ডে প্রচলিত আছে সবগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। ইনিশিয়ালি প্রথমে যেটা চালু হয়েছে একদম প্রথম দিকে সেটা হচ্ছে PRK, ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেক্টমি। এরপরে চালু হয়েছে ল্যাসিক, এরপরে চালু হয়েছে রিল্যাক্স স্মাইল। এই 3টা প্রসিডিউরই সারা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিসড ফর রিফ্র্যাক্টিভ কারেকশন। তো বাংলাদেশের বেশ কয়েকটা সেন্টারে এই জিনিসগুলো চালু আছে, এবং আমাদের অনেক সার্জন এই সার্জারিগুলো করছেন, এবং আপনি শুনলে খুশি হবেন বছরে কয়েক হাজার রিফ্র্যাক্টিভ সার্জারি আমাদের এই সেন্টারগুলিতে হচ্ছে। আর দেশের বাইরে ওয়েস্টার্ন কান্ট্রিতে এটার এবং ইভেন মিডল ইস্ট বা আমাদের এশিয়ান যে অন্যান্য কান্ট্রিগুলো আছে, এর রেট
অনেক বেশি, মানে রিফ্র্যাক্টিভ সার্জারি চালু হওয়ার পরে স্পেকটিক্যাল ডিপেন্ডেন্সি এত অনেকটা কমে কমে গেছে গেছে। যে বিশেষ করে যাদের একটু বেশি পাওয়ার চোখের, এমনি সামান্য পাওয়ার তারা অনেকটা এরকম যে চশমাটা পরলে উনি হয়তো ভালো দেখেন কিন্তু চশমা ছাড়াও উনি চলতে পারেন। এ ধরনের যারা পাওয়ার তারা খুব একটা এটা ফিল করেন না, কিন্তু যাদের একটু বেশি পাওয়ার তারা কিন্তু চশমার উপরে 100% ডিপেন্ডেন্ট। ইভেন তারা এমনভাবে হ্যাবিচুয়েটেড হয়ে যান, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম তাকে চশমাটা খুঁজতে হয়, চশমাটা পরে উনি বিছানা থেকে নামেন। এইভাবে তার জীবনটা চশমার সাথে জড়িত। এদের জন্য এটা একটা ব্লেসিং হিসাবে আসছে। স্যার, আপনি তো নিজে সিইও হিসেবে অ্যারিস্টো আই হসপিটালে আছেন। আপনাদের এই অ্যারিস্টো আই হসপিটালে এই ধরনের আধুনিক সেবাগুলো আছে কি না? বিশ্বের সর্বাধুনিক মেশিন, মানে এই মুহূর্তে আপনি যদি নিউ ইয়র্কে গিয়ে সার্জারি করতে চান, আপনি যদি সিঙ্গাপুরে গিয়ে সার্জারি করতে চান, আপনাকে যেই ডিভাইস দিয়ে করা হবে এখানেও এই ডিভাইস, সেম ডিভাইসটা এখানে চালু করা হচ্ছে। আর দুইটা জিনিস এখানে অ্যারিস্টো আই হসপিটালে যেটা ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি চালু করতে যাচ্ছে, দুইটা মডিউল। একটা হচ্ছে প্রেসবায়োপিক কারেকশন, এটাকে বলে প্রেস বিয়ন্ড। আপনি দেখবেন সাধারণত অ্যাবভ 40 অলমোস্ট সমস্ত মানুষেরই চোখে কাছের জন্য চশমার প্রয়োজন হয়। কিন্তু আপনি কি খেয়াল করে দেখবেন ইদানিং আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যে বিশ্ব বরেণ্য যারা ব্যক্তিবর্গ তাদেরকে আমরা টিভিতে দেখতাম এবং মোস্ট অফ দ্য পার্সনকে আমরা কিন্তু চশমা পরে বক্তৃতা দিতে দেখতাম। আপনি একটু খেয়াল করে দেখেন এখন কিন্তু কাউকে আমরা চশমা পরে খুব বক্তৃতা দিতে দেখি না, অলমোস্ট নাই বললেই চলে। আসলে কি চশমা হারিয়ে গেল বা মানুষগুলি কি ভালো হয়ে গেছে? তা না। তাহলে আইদার সে প্রেসবিয়ন করেছে অথবা তার চোখে ক্যাটারাক্ট ছিল, সেই ক্যাটারাক্টটা চেঞ্জ সার্জারি করে উনি মাল্টিফোকাল লেন্স দিয়েছেন, এই জন্য ওনার চোখে আমরা চশমা দেখি না। সো এই প্রেসবায়োপিয়া যাদের আছেন তাদের জন্য একটা গুড নিউজ যে বাংলাদেশে প্রথমবারের মতো যারা নিয়ার কারেকশনের জন্য ওয়েট করছেন, যে তাকে কয়দিন পর পর চশমা বদলাতে হচ্ছে। আমি এখানে আরও একটা কথা বলতে চাই যে কেউ আছে শুধু নিয়ার পাওয়ার, তার দূরের কোনো পাওয়ার লাগে না, এইটার জন্য আপনি শুধু প্রেসবিয়ন করতে পারবেন। আর যাদের দূরে এবং কাছে দুটোই পাওয়ার আছে তাদের কারেকশনের জন্য এই মেশিনে অপশন থাকবে। এই একটা অপশন। আর একটা নতুন জিনিস যেটা আসছে সেটা হচ্ছে কর্নিয়া প্রতিস্থাপন। আপনারা জানেন যে অনেকের চোখে কর্নিয়াজনিত কারণে অন্ধত্ব, এটা একটা মানে বিগ ইস্যু আমাদের। সেই ছোটবেলা থেকে আমাদের যে একজনে আর একজনকে চক্ষু দান করা, সেই চক্ষু দান করার যে প্রসিজিওরে আমাদের দেশে হয়ে থাকে সাধারণত, সেটা হচ্ছে ডোনার এবং রিসিপিয়েন্ট, যিনি চক্ষু দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন, তার বেসিক্যালি তো কর্নিয়াটা প্রতিস্থাপন হচ্ছে, পুরো চোখটা কালো অংশটুকু। এইটার যে কাট করে ডোনারের কাছ থেকে নিয়ে রিসিপিয়েন্টকে দেওয়া হয়, এইটা আমরা এখন পর্যন্ত একটা ডিভাইস ইউজ করি, সেই ডিভাইস দিয়ে এটাকে কাটা হয়। আর এইটা ফার্স্ট টাইম হবে যেখানে লেজার দিয়ে এই কাজটা করা যাবে। লেজার দিয়ে আপনার ওই কর্নিয়ার একটা নির্দিষ্ট অংশ কেটে এবং রিসিপিয়েন্টেরটাও লেজার দিয়ে কেটে ওখানে রাখা হবে, যাতে এই অ্যাকুরেসি অনেক বেশি হবে, অ্যাস্টিগমাটিজম কম হবে, স্টিচের প্রয়োজন কম হবে। এই জিনিসগুলো লঞ্চ করতে যাচ্ছি। ম্যাডাম, আপনি একটু বলবেন যে রিফ্রেক্টিভ সার্জারি, স্যার তো বললেন অনেক কথায়, রিফ্রেক্টিভ সার্জারি করার আগে আপনি যেহেতু রেটিনা ডক্টর, রেটিনাতে আমাদের কি কি কাজ করার আছে কি না? খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ হচ্ছে যে আমরা রিফ্র্যাক্টিভ সার্জারি করি অর্থাৎ কিনা চোখের পাওয়ার কারেকশন করি সেই সমস্ত পেশেন্টদের যাদের অনেক বেশি চোখের পাওয়ারের প্রয়োজন হয়। অ্যাজ ফর এক্সাম্পল, একজন হচ্ছেন মায়োপিক, তিনি হয়তো তার -8, 10, 6, 7, 12 এইরকম পাওয়ার আছে, চশমা পরেন, তো তারই রিফ্র্যাক্টিভ সার্জারি বেশি, তারাই বেশি ল্যাসিক করতে চায় যে আমার চশমা পরবো না, ভারী চশমা। এখন এই ধরনের পেশেন্টের আবার আরেকটা জিনিস, তার এই বেশি পাওয়ারের সাথে কিন্তু চোখের রেটিনায় এক ধরনের দুর্বলতা থাকে, এবং সেই দুর্বলতাটা কি, সেটা হচ্ছে এটা আমরা বলি যে পেরিফেরাল রেটিনাল ডিজেনারেশন, অর্থাৎ কিনা রেটিনার কিনার দিয়ে রেটিনাটা খুবই থিন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওখান থেকে রেটিনা ছিঁড়ে যাওয়ার প্রবণতাটা প্রচুর থাকে। এখন আমি যখন একটা ল্যাসিক সার্জারি করতে যাব তখন কি হয়, তখন আমাকে অবশ্যই আগে রেটিনাটা পরীক্ষা করে নিতে হবে। যদি ওই ধরনের কোনো দুর্বলতা আমি দেখি তাহলে অবশ্যই ল্যাসিক করার আগে আমাকে ওই রেটিনাটা লেজার করে নিতে হবে, তো দেখে নিতে হবে যে ওখানে কোনো রিস্ক আছে কিনা, তাহলে আমাকে ওই রিস্কটা আগে ঠিকঠাক করে নিতে হবে যে যাতে ছিঁড়ে না যায় রেটিনা। ওটার কোনো প্রসিডিউর আছে তো আমাদের? আমরা লেজার করতে পারি, এটা একটা লেজার ফটোকোয়াগুলেশন মেশিন বলে, এটা দিয়ে আমরা ওই দুর্বল জায়গাগুলোর চারদিকে
লেজার করে দিই। কিন্তু আমাদের কিন্তু রোগীদের একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে লেজার করছি আর ল্যাসিক, এটার একটু ভ্রান্ত ধারণা কাজ এক্স্যাক্টলি, করে। এটা প্রায় প্রতি পেশেন্টই বলে যে আমি তো ল্যাসিক করবই, আবার কিসের লেজার হ্যাঁ, তখন আর করতে চায় না কিন্তু। করতে চান। এক্স্যাক্টলি, আপনি ঠিক বলছেন। কিন্তু আসলে সবার জন্যই বলছি যে ল্যাসিক তো হচ্ছে কর্নিয়াতে হবে, চোখের সামনের যে কালো রাজা সেটার উপরে ল্যাসিক হবে, যেটা পাওয়ার পরিবর্তনের জন্য। আর আমরা লেজার যেটা করব, সেই লেজারটা রেটিনাল লেজারের কথা বলছি। সেটা হচ্ছে চোখের ভিতরের অংশ, যে রেটিনাটা ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকে, বেশি পাওয়ার যারা পড়ে তাদের জন্য শুধু ল্যাসিক চেক করলেই এই রেটিনাল লেজারটা করতে হবে এমন নয়, কিন্তু যাদেরই বেশি পাওয়ার আছে তাদের সবসময় আমরা রেটিনা দেখে এই ধরনের রেটিনার দুর্বলতা থাকলে লেজার করে নিতে হবে। এটাকে বলে প্রোফাইলেক্সিস বা প্রিভেন্টিভ লেজার। আগে থেকে সাবধানতা বশত এতে তো কোনো জটিলতা হওয়ার সম্ভাবনা, এটার মধ্যে সাধারণত কোনো জটিলতা হয় না। এটা খুবই সিম্পল একটা প্রসেস এবং খুবই অল্প সময়ের, হয়তো 20-25 মিনিট লাগে। একটা ওপিডি প্রসেস, এটাতে কোনো ভর্তি সার্জারি না, এটা একটা ছোট মেশিনে বসে আমরা করি। এটা আমাদের লেজার মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অ্যাভেলেবেল। স্যার আপনি একটু বলবেন যে আপনি তো অনেক রিফ্রেক্টিভ সার্জারির কথা বললেন অ্যারিস্টো আই হসপিটালে, এই ধরনের কনসেপ্টটা আপনারা কিভাবে আসলো যে এই ধরনের একটা কিছু করতে হবে বাংলাদেশে? বছর খানেক হবে। জি। আমাদের কিন্তু একটা গবেষণার মানে একটা প্রতিবেদন বের হয়েছে, বিভিন্ন মিডিয়াতেও আসছে, যে বাংলাদেশ থেকে একটা বাল্ক অ্যামাউন্টের পেশেন্ট দেশের বাইরে যায় চিকিৎসার জন্য, প্রতিবেশী দেশে যায় অনেক বেশি, আপনারা এটা জানেন। এবং একটা গবেষণাটা অনেকটা হয়েছে যে এই রোগীদের মধ্যে কোন ভ্যারাইটির রোগী সবচেয়ে বেশি যায়। ইউ উইল বি সারপ্রাইজড, যদিও আমরা জানি যে আমাদের চক্ষু চিকিৎসায় অত্যন্ত আমরা অনেক মানে বিশ্বমানের চিকিৎসা দিয়ে এখন চলছে, কিন্তু এই বাল্ক অ্যামাউন্টের পেশেন্টে সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় হচ্ছে চোখের রোগী। সো আমাদের অনেকগুলি হসপিটাল অলরেডি বাংলাদেশে আছে, সরকারি লেভেলে আছে, তারপরে কিছু ট্রাস্ট হসপিটাল আছে, আবার কিছু বেসরকারি হাসপাতাল আছে। এর থাকা সত্ত্বেও, এবং প্রত্যেকটা হাসপাতালে কিন্তু ওভারবার্ডেন্ড, আপনি যদি যান কখনো খালি দেখবেন না। এরপরেও কিন্তু এই পরিমাণ রোগী দেশের বাইরে যাচ্ছে। সো এই কনসেপ্টেই যে তাইলে এই পেশেন্টদের কিছু পার্সেন্টেজকেও যদি আমরা বিদেশ যাওয়াটা, প্রথম হচ্ছে সার্ভিস দেওয়া, পাশাপাশি অটোমেটিক্যালি লজিক্যাল সিকোয়েন্স হিসাবে বিদেশ থেকে বিদেশে যাওয়াটা কিছুটা কমানো, সেই কনসেপ্ট নিয়েই এই অ্যারিস্টো ফার্মা একটা প্রতিষ্ঠান, আপনারা হয়তো নাম শুনেছেন, তাদেরই একটা কনসেপ্টে এই অ্যারিস্টো আই হসপিটাল তৈরি হচ্ছে। এবং প্রথম থেকেই এটাকে সবগুলি সাবস্পেশালিটিতে বিশ্বমানের যন্ত্রপাতি দিয়ে সাজানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ পেশেন্টের মধ্যে কোনো ধরনের জন্য কোনো কনফিউশন না থাকে যে আমার এই সার্জারিটা, দুইটা জিনিস মানুষ কিন্তু কনসিডার করে যখন একটা জটিল সার্জারি করে। এক হচ্ছে সেই স্ট্যান্ডার্ড যন্ত্রপাতি অ্যাভেলেবল আছে কিনা, এবং ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ ওই যন্ত্রপাতি যে চালাবেন সেই দক্ষ সার্জন আছে কিনা। আপনাকে আমি আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশের বিশ্বমানের অনেক ধরনের সার্জন আছে। আমার পাশেই বসে আছেন, উনি একজন বিশ্বমানের রেটিনা স্পেশালিস্ট, রেটিনা সার্জন। এরকম সব ধরনের সার্জারি, রিফ্র্যাক্টিভ সার্জারি বলেন, গ্লুকোমা সার্জারি বলেন, রেটিনা, তারপরে অন্যান্য যতগুলি সাবস্পেশালিটি, অকুলোপ্লাস্টি, এবং এরা সব ধরনের স্ট্যান্ডার্ড সার্জন আছে। সো আমরা যদি তাদেরকে ওরকম প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি যেখানে সার্জনরাও তাদের এক্সপার্টাইজটা ইউজ করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম পেশেন্টও বেনিফিটেড হবে, এতে যদি একটা সার্টেন পার্সেন্টেজ পেশেন্টও বিদেশ না যায়, এটাও দেশের জন্য উপকারী হবে, পাশাপাশি আমাদের দেশের মানুষ বিশ্বমানের সার্ভিস পাবে। আপনি একটু আমাকে বলবেন যে আপনি কেবল লেজার নিয়ে অনেক কথা বলছিলেন, যে আমরা তো চোখে লেজার করছি, স্যারও বললেন যে আমাদের লেজার করছি, আমরা লেজার আর কোন কোন ক্ষেত্রে করি? যেমন আমরা অনেক সময় বাচ্চাদের লেজার করা হয়, এটা নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, লেজার একটা খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা এখন, বিশেষ করে রেটিনার জন্য। রেটিনার, স্যার যেমন বললেন যে রেটিনার অসুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে লেজার। এবং বলে রাখি যে বাংলাদেশের লেজারটা কিন্তু খুবই অ্যাভেলেবেল। যত আধুনিক ধরনের লেজার আছে এগুলো কিন্তু এখন বাংলাদেশে আছে। এখন কোথায় কোথায় আমরা লেজারটা করতে পারি? একটা গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে, যেটা আমরা মোটামুটি সবাই জানি, সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিস পেশেন্টদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয় চোখের রেটিনাতে, এবং সেখানে আমরা লেজার করে থাকি। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে আমরা ছোট বাচ্চাদের লেজার করি, বিশেষভাবে আমি বলবো আরোপি বাচ্চাদের কথা।
আরওপি একটা অসুখ, যেটা মানে হচ্ছে রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, অর্থাৎ প্রিম্যাচিওর বা অপরিণত নবজাতক যারা কিনা 2000 গ্রামের নিচে জন্মায় এবং 35 সপ্তাহ আগেই জন্মগ্রহণ করে, সেই সমস্ত বাচ্চার একটা অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, সেটাকে আরওপি বলে। আমরা সাধারণত ওই সমস্ত বাচ্চাদেরকে জন্মের 1 মাস বয়সেই চেক করি, কেননা রোগটা ওই 1 মাস বয়স থেকেই আসে। এবং সময় মতো যদি বাচ্চাটাকে দেখা না হয়, ট্রিটমেন্ট করা না হয়, তাহলে অনেক ক্ষেত্রে অনেক বাচ্চাই কিন্তু অন্ধত্ব নিবারণ করতে পারে। এবং ওই সমস্ত বাচ্চার আরওপির চিকিৎসা হিসাবে আমরা কিন্তু বাচ্চাকে লেজার করি এবং খুবই ট্রেমেন্ডাস রেজাল্ট দেখা যায় যে সময় মতো যদি আরওপি বাচ্চাকে লেজার করা হয়, তাহলে এই বাচ্চা মানে আরওপিটা কমপ্লিটলি রিগ্রেস করে এবং বাচ্চার ভবিষ্যতে দৃষ্টিটা সমুন্নত থাকে, ভোগে না। কিন্তু যদি না করতে পারি, অনেক বাচ্চাই কিন্তু ব্লাইন্ড হয়ে যেতে পারে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি বলবো, প্যারেন্টসদেরকে বলবো, বা আমার যারা ছোট বাচ্চাদের নিয়ে কাজ করেন, অপরিণত নবজাতক শিশুদের যারা সেবা করেন, সিস্টার, নার্স, ডক্টর, আমি সবার জন্যই বলবো এটা একটা বিশেষ ব্যাপার যে তাদেরকে জন্মের 1 মাসের মধ্যে অবশ্যই একটু আরওপি চেকআপ করতে হবে। বাংলাদেশের সকল জেলায় এবং সকল উপজেলায় যারা পেরিফেরিতে যাদের বাচ্চা হচ্ছে, সেখানেও আমাদের সচেতনতাটাকে ডেভেলপ করতে হবে যে যাদের ওজন হচ্ছে 2000 গ্রামের নিচে 35 সপ্তাহ আগে জন্মগ্রহণ করে, তাদের 1 মাসের মধ্যে অবশ্যই রেটিনা পরীক্ষা করতেই হবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ স্যার। আমি আরেকটা কোশ্চেন আপনি করতে যাচ্ছি যে আপনি অনেক নতুন নতুন আধুনিক চিকিৎসার কথা তো বললেন, অ্যারিস্টোআইতে আছে, এটার খরচ কি আমাদের মানুষের সাধ্যের মধ্যে হবে কিনা? খরচটা কিরকম হতে পারে? ডেফিনেটলি আমরা এটা চেষ্টা করছি। কিছু ডিভাইস আছে, যেই ডিভাইসগুলো সার্জারি করার সময় ওই ডিভাইসগুলো ডিসপোজেবল হিসাবে ইউজ হয়। তো এই জন্য এই কস্টটা একটা মিনিমাম লেভেলের কস্ট রাখার এখানে চেষ্টা করা হচ্ছে। এবং বাংলাদেশে এক্সিস্টিং যে প্রাইভেট হসপিটালগুলো আছে, সেই হসপিটালগুলির সাথে সামঞ্জস্য রেখেই চেষ্টা করা হচ্ছে। যদিও এর চেয়ে আরও যদি কম খরচে করা যেত, ডেফিনেটলি আমরা সবাই উপকৃত হতাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই এক্সপেন্সগুলোকে কনসিডার করতে হয়। আর বাইরের দেশে স্যার ইন্স্যুরেন্সের একটা সুবিধা থাকে, আমাদের দেশে সেই ইন্স্যুরেন্সের সেই মানে এখানে একটু বিষয় আছে। আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি জেনে থাকবেন হয়তো, চোখ এবং ইমেজিং এই দুইটা কিন্তু ইন্স্যুরেন্সে কভার করে না, কমন ইন্স্যুরেন্সগুলিতে কভার করে না। ডেন্টাল, আই এবং ইমেজিং, ইমেজিং প্রসিজার, এগুলি নর্মাল ইন্স্যুরেন্সে কভার করে না। সো এই জন্যই এই পেশেন্টগুলো আমরা পাই বাইরে থেকে এসে। যেমন কেউ হয়তো আমাদের দেশে একটা সার্জারি করলেন 1 লাখ টাকায়, ওইটাই হয়তো তার ওইখানে করতে হচ্ছে 10 লাখ টাকা খরচ হতো, এরকম আমরা পাই। আর এর সাথে আপনাকে আরেকটা তথ্য আমি জাস্ট এর সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারির আমরা যে মডিউলগুলো বললাম, এই মডিউলগুলি সাধারণত -8, 9, 10 এই পর্যন্ত হয়তো কার্যকর হয়। কিন্তু কেউ আছে দেখবেন যে -15 একটা চশমা পরে, -19 একটা চশমা পরে, এদের কিন্তু আবার ওই চোখের রিফ্র্যাক্টিভ সার্জারি যেটা আমরা কনভেনশনাল ইউজ করছি, এটাতে কার্যকর হয় না। এই বিষয়টা নিয়ে আমরা আবার পরবর্তী একটু বিরতির পর আবার আসছি। শিওর। বিরতির পরে আমি যেটা প্রশ্নটা স্যার বলছিলেন যে যাদের 15 এই ধরনের ক্ষেত্রে আসার আগে আমি বলতে চাচ্ছি, স্যার অনেকক্ষণ ধরে ল্যাসিক কথাটা বারবার বলছি। ল্যাসিক জিনিসটা অনেক সাধারণ মানুষ অনেকেই জানে, বাট তারপর আমি চাচ্ছি যে আরেকবার যদি মানে দর্শকদের জন্য ল্যাসিক সম্পর্কে একটু আপনি কিছু বলেন। স্যার যে কথাটা বলছিলেন ল্যাসিক, আমি যে কথাটা বলছিলেন যে যদি অনেক বেশি পাওয়ার হয়ে যায় চোখে, তাহলে অনেক সময় যে রিফ্র্যাক্টিভ সার্জারির মধ্যে আরও কিছু রিফ্র্যাক্টিভ সার্জারি, যেমন আমরা আসলে ইন্ট্রাকুলার লেন্সটাও সরিয়ে দিতে পারি, সেই ধরনের ব্যাপার আছে। সেখানে শুধু ওই যে কর্নিয়ার উপরে যেটা করা হচ্ছে, মানে ল্যাসিক যেটা আমরা করি, সেটা হচ্ছে আসলে কর্নিয়ার কার্ভেচারটাকে চেঞ্জ করা হচ্ছে লেজার দিয়ে। কর্নিয়ার যে শেপটা আছে, আসলে আমাদের চোখের পাওয়ার যে বাড়ে কমে, সেটার কয়েকটা দিক আছে, কয়েকটা কারণে এই বেশি পাওয়ার নিয়ে চোখে আসে। একটা হচ্ছে কর্নিয়ার কার্ভেচার উপর নির্ভর করে, আরেকটা হচ্ছে চোখের সাইজের উপর নির্ভর করে। যারা মায়োপিক তাদের চোখের সাইজটাও বড় হয়ে যায়। এখন চোখের সাইজটা নিয়ে তো আমরা আসলে চেঞ্জ করতে পারি না, সেই সুযোগ আমাদের নেই। আমরা যে কাজটুকু করতে পারি সেটা হচ্ছে
কর্নিয়ার কার্ভেচারটা চেঞ্জ করতে পারি। আরেকটা হচ্ছে জায়গা হচ্ছে লেন্সের জায়গা, কারণ লেন্সও আমাদের চোখের পাওয়ার দেয়, ওটাও একটা ফ্যাক্টর, সেটাকে চেঞ্জ করতে পারি। এখন ল্যাসিকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কর্নিয়ার কার্ভেচারটাকে চেঞ্জ করা হচ্ছে লেজার দিয়ে। কর্নিয়াটাকে এটাকে একটু কাইন্ড অফ যেটাকে বলা হয় না যে বেশি উঁচু জিনিস আমরা একটু ছেঁচে ফেলার মতো একটা জিনিস, যে আমরা একটু চিকন করে দিচ্ছি যাতে এতখানি পাওয়ার আর চোখে না থাকে। তো সেভাবে কিছুটা ফ্ল্যাটেন করা হয় চোখ, উঁচু কর্নিয়াটাকে ক্যালকুলেশন করে মেশিন দিয়ে এটা করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে এটার উপর আবার কিছু ব্যাপার আছে, যে সবার কর্নিয়াতেই সবটুকু পাওয়ার কারেকশন করা যাবে এমন নাও হতে পারে। এটা নির্ভর করে তার কর্নিয়াল থিকনেসের উপর। এই জন্য অনেক সময় দেখা যায় যে অনেক সময় যে 10-12 পাওয়ার পুরোটা আসলে কর্নিয়া কারেক্ট করা যায় না। স্যার যেটা বলছিলেন যে 4, 5, 6, 7 এই পর্যন্ত হয়তো এটা সম্ভব, কিন্তু এর বেশি হলে কিন্তু আর ল্যাসিক দিয়ে এটা সম্ভব হয় না, তখন আমাদেরকে অন্য প্রসেসে যেতে হবে। আমি স্যারের কাছে আবার আসবো যে আপনি বলছিলেন যে যাদের পাওয়ার মানে ল্যাসিক করা যাচ্ছে না, কিংবা যাদের পাওয়ার অনেক বেশি 7-8-এর বেশি, তাদের নিয়ে আপনি বলছিলেন, স্যার ম্যাডামও তাই বললেন। এই ধরনের জন্য আর কি মানে প্রসিডিউর আছে আমাদের? এরপরের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে যেটা ম্যাডাম বলছিলেন যে কর্নিয়াতে আমরা ল্যাসিক করার আগে কর্নিয়ার স্ট্যাটাসটাকে আমরা টিটিএস পরীক্ষা নিরীক্ষা করি। হ্যাঁ, সেই পরীক্ষা করে দেখা গেল যে সে ফর এক্সাম্পল একজনের -10 পাওয়ার, কিন্তু আমরা কর্নিয়া চেক করে দেখলাম যে এই 10 পাওয়ার তার কারেকশন করা যাবে না, কারণ একটা ক্যালকুলেশন আছে যে তার চোখের কর্নিয়ার থিকনেসটা কেমন আর উনি পাওয়ার কত। দেখা গেল যে তার হয়তো এই সর্বোচ্চ হয়তো 8 কারেকশন করা যাবে, তা 8 কারেকশন করলে তো আরো 2 থেকে যাবে, তখন উনি তো এগ্রি করবেন না, উনি এগ্রি করবেন না যে আমি এরকম একটা প্রসিডিওর করে আমি আবার কেন চশমা পরবো। তো এদের জন্য একটা আমি বলবো যে একটা সুসংবাদ, সেটা হচ্ছে আইসিএল, হ্যাঁ, ইমপ্লান্টেবল কোলামার লেন্স। এটা কিন্তু আমার যে চোখের যে লেন্স আছে সেই লেন্সটা কিন্তু আমরা টাচ করব না, কিন্তু আমরা চোখের মধ্যে একটা জায়গায়, এটা ভিতরে, এটা কিন্তু বাইরে না, এটা একটু মিস ইন্টারপ্রেট করেন অনেকে যে আমরা যে কন্ট্যাক্ট লেন্স পরি সেটা না, কিন্তু এটা কন্ট্যাক্ট লেন্সটা পরা হয় বাইরে এবং সেটা খুলি আমরা আবার লাগাই। আর এটা হচ্ছে চোখের ভিতরে ইমপ্লান্ট করা, একজন দক্ষ সার্জন যিনি এটা করেন রেগুলার, আমরা অনেক দিন যাবত করতেছি। এটা জাস্ট চোখের ভিতরে একটা লেন্স বসিয়ে দিলে উনি কোনো ধরনের লেজার প্রসিডিওর ছাড়া উনি এরপরে কিন্তু চশমা ছাড়া চলতে পারবেন। আমাদের আগের লেন্সটাও থাকবে, এবং কর্নিয়াটা আনটাচ থাকবে, কর্নিয়া কিন্তু এখানে টাচ করা হচ্ছে না, আমরা ইমপ্লান্ট করে দিচ্ছি। এবং আমি সর্বোচ্চ -22 কারেকশন করেছি আমি নিজে। 32 ইয়ার্স এক লেডি, উনি এইরকম একটা মোটা চশমা পরতেন এবং সেইভাবে ওনার জীবন চলছিল, কিন্তু ফরচুনেটলি বাই দ্য হেল্প অফ অলমাইটি আল্লাহ ওই জিনিসটা আমরা ইমপ্লান্ট করার পরে উনি কিন্তু এখন চশমা ছাড়া চলেন। সো এরকম আইসিএল একটা কিন্তু আরেকটা আশীর্বাদ। একটা ম্যাডাম যেটা বলছিলেন যে লেন্স আমরা যখন কর্নিয়াতে এটা পাচ্ছি না তখন আমরা লেন্স অপসারণ করে ওখানে একটা ইমপ্লান্ট দিতাম, যেটা আমরা সাধারণত ক্যাটারাক্টের ক্ষেত্রে করে থাকি। একটা সময় এটাকে ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন বলতো। যতদিন পর্যন্ত এই আইসিএল আবিষ্কার হয় নাই তাদের জন্য ওই ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন অপশনটাই বহাল ছিল। তখন ওই আমাদের ভিতরে মাল্টিফোকাল লেন্স কিংবা লেন্স, হ্যাঁ, ক্লিয়ার লেন্স এক্সট্রাক্ট করে দিচ্ছি, কিন্তু তার কিন্তু ক্যাটারাক্ট হয়নি, কিন্তু আমরা তার ন্যাচারাল লেন্সটা সরিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের একটা ইথিক্যাল ইস্যু আছে, যতদিন পর্যন্ত কোনো অর্গান ডিজিজ না হয় আমরা সাধারণত রিমুভ করি না। তো যখনই এটার অল্টারনেট তৈরি হয়ে গেছে, এই যে আইসিএল চালু হয়ে গেছে, এখন কিন্তু আমরা ক্লিয়ার লেন্স এক্সট্রাকশন করি, কারণ আইসিএলটা বেশি, এখন আইসিএল আমরা দিতে পারি। ম্যাডাম, ওই স্যার তো আইসিএল নিয়ে অনেক কথা বলছেন, এই আইসিএল করার আগে রেটিনাতে কোনো সমস্যা হতে পারে কিনা, রেটিনাতে কোনো প্রবলেম হতে পারে কিনা, এই ধরনের জন্য কোনো আধুনিক কোনো চিকিৎসা কিংবা কোনো সতর্কতা আছে কি? হ্যাঁ, এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার যেমন বললেন যে অনেক বেশি পাওয়ারের আমরা আইসিএল করে থাকি, অর্থাৎ 15, 20 কিংবা 10, 12। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা এরকম অনেক পাওয়ার নিয়ে আসে এদেরকে আমরা বলি প্যাথোলজিক্যাল মায়োপিয়া, অর্থাৎ কিনা এদের রেটিনাতে কিছু প্যাথোলজি হয়ে যায়। নর্মাল একজন মানুষের বা অল্প পাওয়ারের একজন মানুষের রেটিনাতে কিন্তু এই ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ থাকে না। অর্থাৎ তাদের এই রেটিনাটা খুবই উইক থাকে, তাদের জায়গায় জায়গায় খুবই থিন হয়ে যায়, জায়গায় জায়গায় ছিঁড়ে যেতে পারে, ইভেন এই রেটিনাটা টোটালি ছিঁড়ে যেতে পারে। এটাকে আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট। এবং এই কারণে আমি যেটা আরেকটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যারা বেশি পাওয়ারের চশমা পরেন এদের জন্য একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এরা যেমন আউটডোর গেমস এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করেন, মারামারি, ঘুষি, এইগুলা, ক্রিকেট বল
মানে কোনোভাবে আঘাত যেন পাওয়া- আঘাত পাওয়া না হয়, চোখে যেন কোনোভাবে আঘাত না লাগে, এই ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। কেননা তারা ভেরি মাচ প্রন টু ডেভেলপ রেটিনাল ডিটাচমেন্ট, অর্থাৎ রেটিনাটা হঠাৎ করে ছিঁড়ে যায়। এবং রেটিনা ছিঁড়ে যাওয়া মানে কিন্তু তার দৃষ্টি সাই করে কমে যাবে। দেখছিল চশমা দিয়ে ভালো, কিন্তু হঠাৎ করে একদম কিছুই দেখছেন না। এবং সেক্ষেত্রে আমাদের একমাত্র পদ্ধতি হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট সার্জারি করা, অর্থাৎ কিনা আমাদেরকে চোখের ভিতরে ঢুকে আমাদের ওই রেটিনাটা জোড়া লাগাতে হবে, লেজার করতে হবে, চোখে ওয়্যাল দিতে হবে। মানে এটা একটা সাংঘাতিক বড় একটা প্রসেস। কিন্তু এরপর আমাদের ভীষণটাও যে কতখানি আসবে, একবার ছিঁড়ে যাওয়ার পরে ওটা জোড়া লাগানোর পরে 100% নাও আসতে পারে। কাজে আমাদেরকে যেটা করতে হবে, সতর্ক হতে হবে আগে থেকেই, যে ছিঁড়ে যাওয়ার আগে, আমি একটু আগে বলছিলাম যে আমরা লেজার করছি এবং সেটা প্রিভেন্টিভ। এ কারণে যাদেরই বেশি পাওয়ার তাদের উচিত রেটিনা চেক আপ করানো। যদি কোনো ল্যাটিস থাকে, ডিজেনারেশন থাকে, আমরা যেন লেজার করি, তাতে ওই রেটিনাল ডিটাচমেন্ট কিংবা রেটিনা ছিঁড়ে যাওয়ার চান্সেসটা অনেকখানি কমে যায়। এবং যাদেরই বেশি পাওয়ার তাদের অবশ্যই উচিত এভরি 6 মান্থস হলেও একবার রেটিনাটা চেক আপ করা, যে সব ঠিকঠাক আছে কিনা। বড় হচ্ছে, রেটিনার ডিজেনারেশন বাড়ছে, ল্যাটিস বাড়ছে, রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা বাড়ছে। কাজে তাদেরকে এটা রেগুলার চেক আপ করা উচিত। আর 6 মাস পর আরো থিন হয়ে যেতে পারে, তাই না? কাজে এটা একটা রেগুলার ফলো আপে থাকতে হবে। এটা আমি মনে করি যে একটু সচেতন হতে হবে। সময় হলো আরেকটা বিরতি নেওয়ার, বিরতির পর আবার আসছি। স্যার, আপনি বলছিলেন যে আইসিএল নিয়ে কথা বলছিলেন, যে একটা লেন্স আমাদের চোখের ভিতরে ইমপ্ল্যান্ট করে দেওয়া হয়। আর এই লেন্স থাকা অবস্থায় যখন আমাদের আল্লাহ প্রদত্ত যে লেন্সটা, যখন এইটা ছানি পড়ে যায়, তখন এই লেন্সটা আর ওই লেন্সটা একসাথে কি চেঞ্জ করার মানে প্রসিডিউর আছে কি না? এটা রোগীদের অনেক সময় জিজ্ঞেস করে, কিন্তু যে আমি তো ইমপ্ল্যান্ট করব, কিন্তু আমার যখন যদি ছানি পড়ে তখন আমার এই লেন্সটার কি হবে? এই সম্পর্কে স্যার একটু জানতে। এই প্রশ্নটা আমরা রোগীদের কাছ থেকে শুনে থাকি, এবং এটা ডেফিনেটলি মনের মধ্যে একটা থাকি যে আমি এই একটা লেন্স বসাচ্ছি, আবার আমার ন্যাচারাল লেন্সটা আছে। এটা আসলে বেসিক্যালি প্রথম হচ্ছে যে অপারেশনের আগে যে আমরা প্রসিডিওরগুলো টেস্ট যেগুলো করি একটা ক্যাটারাক্ট সার্জারির জন্য, তার জন্য সেই একই টেস্ট এবং সব কিছু একই প্রযোজ্য। সার্জারি করার সময় প্রথমে ওই আগের লেন্সটাকে রিমুভ করে নিতে হবে। এইটা হচ্ছে এইটা রিমুভ করার জন্য যিনি আইসিএল করতে পারেন উনি জানেন, বিকজ ওটা 2 রকমের পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আমরা একটু ইনসিশন বড় করে রিমুভ করতে পারি, আবার ইনসিশন সেম রেখেও বের করা যায়। ওটা একটু দক্ষ হতে হবে ডেফিনেটলি, কিন্তু এটা বের করে তারপরে আমি ন্যাচারালি যে আমার ক্যাটারাক্ট সার্জারি করা সেভাবে ক্যাটারাক্ট সার্জারি করব। ডায়াবেটিস রোগীদের লেজার আমরা কেন করি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বলার আগে আমাকে বুঝতে হবে ডায়াবেটিসে আসলে রেটিনার কি সমস্যা হয়। আসলে ডায়াবেটিসে যেটা হয়, শুধু রেটিনাতে না, সমস্ত শরীরেই ডায়াবেটিসে রক্তনালী, যেটা ছোট ছোট রক্তনালীগুলি ড্যামেজ হয়ে যায়। তো আমরা যদি রেটিনার কথা বলি, ওখানে যে রক্ত সাপ্লাই আছে, ব্লাড ভেসেলস বলি আমরা, তার মধ্যে যে ছোট ছোট রক্তনালীগুলি ড্যামেজ হয় এবং ওখান থেকে পরে পানি, ব্লাড বের হয়ে আসে, রেটিনার মধ্যে পানি বের হয়ে আসে। এবং লিপিড, প্রোটিন, মানে রক্ত নালীতে যা যা থাকে, রক্তের মধ্যে যা যা থাকে, সমস্ত জিনিসগুলো একটু একটু করে রেটিনাতে বের হয়ে আসে এবং রেটিনাটা ফুলে যায় এবং আমাদের দৃষ্টি কমে যায়, ক্ষীণ দৃষ্টি হয়ে যায়। তার মানে হচ্ছে এই পানিটা আমাকে কমাতে হবে। এবং ওই যে রক্ত বের হয়ে গেছে, সেই রক্তটা আমার সমস্যা করে। এবং আরেকটা কথা বলি, এখানে কিছু অ্যাবনর্মাল রক্তনালী, এগুলোকে আমরা নিউ ভেসেলস বলি, কিছু অ্যাবনর্মাল রক্তনালী হয়, ওখান থেকে হঠাৎ করে অনেক রক্তক্ষরণ হতে পারে, তখন দৃষ্টিটা চোখের একদম হঠাৎ করে কমে যাবে। এবং এইসব কারণে এই যে অ্যাবনর্মাল রক্তনালী বা পানি বের হয়ে যায়, এইগুলোকে ট্রিটমেন্ট করার জন্য আমরা লেজার ব্যবহার করি। একটাকে বলে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন, পুরো চোখে আমরা রেটিনার লেজার করে দিই, যাতে খারাপ রক্তনালীগুলি থেকে, নিউ ভেসেলস থেকে কোনো ধরনের রক্তক্ষরণ না হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা বললাম যে পানি জমা হয়, সেটা ম্যাকুলা বা সেন্টার অফ দ্য রেটিনাতে জমে, যাতে আমরা লেখাপড়া দেখতে পারি না, আমার দৃষ্টি কমে যায়, তখন আমরা ওখানে কিছু ম্যাকুলাতে লেজার করে দিই। তাতে কি হয়, পানিগুলো আস্তে আস্তে কমে যায়। এবং একই সাথে যে জিনিসটা আরও গুরুত্বপূর্ণ, আমি শুধু লেজার করলাম তাতেই কিন্তু হবে না, আমাকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। এটা একটা ডিসিপ্লিন লাইফে আসতে হবে। আমি যদি ডায়াবেটিস কন্ট্রোল না করি, তাহলে লেজার করেও আসলে আমার চিকিৎসাটা
কমপ্লিট করতে পারবো না, তার দৃষ্টি উন্নতি হবে না। এটার সাথে সাথে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এক্ষেত্রে আমি বলি লেজার ছাড়াও ডায়াবেটিক রেটিনোপ্যাথির জন্য আমরা কিন্তু আরও কিছু চিকিৎসা দিই। তার মধ্যে একটা হচ্ছে ইনজেকশন। এই জিনিসগুলো আমরা তখনই করতে পারি যখন তার রেটিনাটা ছিঁড়ে না যায়, অর্থাৎ তার আগে আগে করতে হবে। যদি একবার ছিঁড়ে যায় রেটিনা, তাহলে কিন্তু এই চিকিৎসা আর চলবে না, তখন সার্জারিতে যেতে হবে, রেটিনার সার্জারি করতে হবে। সুতরাং এখানে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যার দীর্ঘদিন ডায়াবেটিস আছে তাকে অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টের কাছে এসে রেগুলারলি তার রেটিনাটা পরীক্ষা করতে হবে, সময় মতো লেজার করতে হবে, ইনজেকশন দিতে হবে যদি প্রয়োজন হয়। তাতে আমরা হয়তো সার্জারিটাকে অ্যাভয়েড করতে পারবো। গ্লুকোমা নিয়ে তো আপনি কাজ করছেন অনেক বছর ধরে, তো গ্লুকোমা এই ধরনের কোনো সমস্যা হয় কিনা এই রিফ্র্যাক্টিভ সার্জারি করতে গিয়ে? হ্যাঁ, অবশ্যই গ্লুকোমা একটা মানে অনেক বড় একটা ডাইমেনশনাল একটা এন্টিটি, যেটাকে নীরব ঘাতক বলা হয়ে থাকে, এবং এটার অনেকগুলি কারণের মধ্যে মূল কারণ হিসাবে চোখের প্রেশারকে বলা হয়ে থাকে। সো এইটা আমরা যদি আলোচনা করি, একটু আলাদা করে আলোচনা করা দরকার। পার্টিকুলারলি সংক্ষেপে হচ্ছে এটা বেসিক্যালি বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্ট নিজে কিছু টের পান না। উনি হয়তো রুটিনলি আমাদের কাছে চোখ দেখাতে আসছেন, চোখের পাওয়ারের সমস্যা দেখাতে আসছেন। আমরা রুটিনলি এখন মোটামুটি সব জায়গায় সব ডক্টররাই চোখের প্রেশারটা চেক করে দেখেন, এবং চোখের পেছনে যে অপটিক নার্ভ আছে ওইটা একটু দেখেন। এইটুকু অন্তত সব ডক্টররাই, চোখের ডক্টররাই এখন করেন। দেখা যায় ইনসিডেন্টালি আমরা পেয়ে গেলাম ওনার চোখের প্রেশার বেশি, অথবা তার সাথে অপটিক নার্ভে কিছুটা চেঞ্জ আছে। তখন আমরা সাধারণত রোগীদেরকে সতর্ক করি যে আপনাকে কিন্তু এই প্রসেসের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে আপনার চোখে গ্লুকোমা আছে কিনা। বিশেষ করে যাদের বয়স একটু বেশি, আফটার 40 যারা চোখ দেখান, তাদের আমরা সাধারণত ইনভেরিয়েবলি এই দুইটা জিনিস আমরা দেখি, এবং এটা হওয়ার সম্ভাবনা থাকে। একটা গুড নাম্বার অফ পিপল অ্যামং দ্য জেনারেল পপুলেশন তারা কিন্তু গ্লুকোমায় সাফার করছেন, এবং এইটার যে অপটিক নার্ভের যে ড্যামেজ, এই ড্যামেজ কিন্তু আমরা আর ফেরত আনতে পারি না। শরীরের মধ্যে একমাত্র টিস্যু নার্ভ টিস্যু, যে নার্ভ টিস্যু কিন্তু যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকে কিন্তু ব্যাক করে না, যতটুকু রিমেইনিং আছে ওটাকেই রাখার জন্য আমরা চিকিৎসা করি। এখন যদি আমরা রিফ্র্যাক্টিভ সার্জারির প্রসঙ্গে আসি, রিফ্র্যাক্টিভ সার্জারি করার আগে আমরা অবশ্যই তাকে যেমন রেটিনারও যেমন পরীক্ষা করে নেই, তেমনি তার চোখের প্রেশার এবং তার অপটিক ডিস্কে কোনো চেঞ্জ আছে কিনা সেটা দেখে নেই। আমাদের হাতে একদম সময় খুব কম। আমি শেষ যে প্রশ্নটা আমি আপনাকে করতে যাচ্ছি সেটা হলো যে আপনি প্রথমে বলেছেন যে বাচ্চাদের, নবজাতক শিশুদের এই সম্পর্কে একটু সংক্ষেপে বলে আমরা আজকে এখানে। ধন্যবাদ আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য, কারণ আমি সবসময়ই এই জিনিসটা খুব গুরুত্ব সহকারে বলতে চাই, যেটা হচ্ছে বাচ্চার আরোপি। একবার আমি অলরেডি বলেছি, আরেকবার বলতে চাই, যাতে আমাদের সবাই আমরা সচেতন হই, আমার সমাজেও সবাই সচেতন হন, প্যারেন্টসরা হন, যে কোনো বাচ্চার যদি অপরিণত নবজাতক হয়, অর্থাৎ প্রিম্যাচিওর হয়, বাচ্চার যদি 35 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে, বাচ্চার ওজন যদি 2 কেজির নিচে থাকে, তাহলে ওই বাচ্চাকে অবশ্যই 1 মাসের মধ্যে একজন রেটিনা স্পেশালিস্ট, পারতপক্ষে একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তার আরোপি আছে কিনা এটা দেখার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে স্বাভাবিক দৃষ্টি নিয়ে জন্মগ্রহণ করে, এবং ওই 1 মাস পরে তার যখন আরোপি হয়, এটা যদি আমরা সময় মতো বুঝতে না পারি, তাহলে তার চোখের দৃষ্টি হয়তো 2-3 মাস বয়সের মধ্যেই পুরোপুরি চলে যাবে। অর্থাৎ আমাদের কাছে থাকা একটা বাচ্চা, সাধারণত দেখা যায় অপরিণত নবজাতক শিশুটি একজন ডাক্তারের আন্ডারেই আছেন, এনআইসিইউতে আছেন, কিন্তু আমরা নীরবেই তার চোখের দৃষ্টিটা চলে গেল, আমরা পাশে থেকেও বুঝতে পারলাম না। কাজেই এমন যেন না হয়, আমরা যেন সময় মতো ওই বাচ্চার রেটিনাটা দেখতে পারি, সঠিক চিকিৎসাটা দিতে পারি, এবং বাচ্চার দৃষ্টিটা যেন ঠিক থাকে। এটাই আমার হচ্ছে আজকের জন্য, যে সবাই সচেতন হবেন আরোপির ব্যাপারে। সচেতনতা অনেক জরুরি, এবং আরোপির চিকিৎসার পরে রেগুলার ওদের চোখের পাওয়ারটাও চেক করাটা আমাদের অনেকটা জরুরি। এটাও খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে চিকিৎসা করা মানেই শেষ নয়, এরপরে এই বাচ্চাটা অন্তত স্কুলে যাওয়া পর্যন্ত এই বাচ্চাটা একজন ডক্টরের সাথে, চোখের ডাক্তারের সাথে অ্যাটাচ থাকবে, কারণ পরবর্তীতে তার চোখের পাওয়ার চেঞ্জ হতে পারে, তার স্কুইন্ট হতে পারে, সে মায়োপিক হতে পারে। এই জিনিসগুলো আমরা যেন একটা রেগুলার ফলো আপে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।